বাড়ির নাম পদ্মপত্র। বিশাল কম্পাউন্ডের ভেতর বাগান বাড়ির মতো বাড়ি। ঢাকা শহরের মাঝখানে জমিদারি সময়কার এক বাড়ি। বাড়ির মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়কার রিডার ডক্টর প্রশান্ত মালিক। তার খুব গাছপালার শখ ছিল। যেখানে যত বিচিত্র গাছ পেয়েছেন সবই এনে লাগিয়েছিলেন। দিন মানে গাছের কারণে অন্ধকার হয়ে থাকত। লোকজন এই বাড়ির নাম দিল জঙ্গল বাড়ি। ডক্টর মল্লিকের বৃক্ষপ্রীতি বয়সের সঙ্গে সঙ্গে বাড়তেই লাগল। তার খানিকটা মস্তিষ্ক বিকৃতির লক্ষণও দেখা দিল। ঘুম হতো না। নিজের তৈরি বাগানে সারা রাত হাঁটতেন এবং গাছের সঙ্গে ল্যাটিন ভাষায় কথা বলতেন। ডক্টর মল্লিক ল্যাটিন ভাষায়ও সুপণ্ডিত ছিলেন। তার মৃত্যুর কিছুদিন পর তার সর্বকনিষ্ঠ কন্যাটিরও মাথা খারাপ হয়ে যায়। বাড়ির নাম তখন হয়ে যায় পাগলা বাড়ি। ডক্টর মল্লিকের স্ত্রী দেশ বিভাগের 3 বছরের মাথায় বাড়ি বিক্রি করে তার অপ্রকৃতিস্থ কন্যাকে নিয়ে চলে যান জলপাইগুড়ি। এই বাড়ি পরপর 4 বার হাত বদল হয়ে বর্তমানে আছে মহসিন সাহেবের হাতে। আগের বাড়ির কিছুই নেই। গাছপালার অধিকাংশই কেটে ফেলা হয়েছে। বাড়ির পেছনে জলজ গাছ লাগানোর জন্য একটা ঝিলের মতো ছিল। সেই ঝিল ভরাট করে 4 কামরার প্যাটার্নের ঘর করা হয়েছে। ঘরগুলিতে মহসিন সাহেবের ড্রাইভার, মালি এবং দারোয়ান থাকেন। বছর 2 ধরে আছেন নিশানাথ বাবু। নিশানাথ বাবু একসময় মহসিন সাহেবের প্রাইভেট টিউটর ছিলেন। অঙ্ক করাতেন, খুব যত্ন করেই করাতেন। পড়ানোর ফাঁকে ফাঁকে মজার মজার গল্প বলতেন। মহসিন সাহেব শিশু অবস্থায় সেই সব গল্প শুনে মুগ্ধ ও বিস্মিত হতেন। তার সেই বিস্ময়ের কিছুটা এখনো অবশিষ্ট আছে বলে নিশানাথ বাবুকে যত্ন করে নিজের বাড়িতে রেখেছেন। নিশানাথ বাবুর দায়িত্ব সন্ধ্যার পর মহসিন সাহেবের পুত্রকন্যাকে নিয়ে বসা, পড়া দেখিয়ে দেওয়া। এই দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেন। দায়িত্বের বাইরে যা করেন তা হচ্ছে গাছপালার যত্ন। প্রায় সময় মালির সঙ্গে তাকেও নিড়ানি হাতে বাগানে বসে থাকতে দেখা যায়। মহসিন সাহেবের 1 ছেলে 2 মেয়ে। বড় ছেলে ল্যাবরেটরি স্কুলে ক্লাস 6-এ পড়ে। পড়াশোনায় মোটামুটি ধরনের, তবে সুন্দর ছবি আঁকে। দ্বিতীয় সন্তানটি পড়ে ভিকারুন্নেসা স্কুলে ক্লাস 5-এ। এই মেয়েটি অসম্ভব বুদ্ধিমতী, স্মৃতিশক্তিও অসাধারণ। কোনো জিনিস একবার পড়লে দ্বিতীয়বার পড়বার দরকার হয় না। মহসিন সাহেবের তৃতীয় সন্তান আলো ভাই বোনদের মধ্যে সবচেয়ে রূপবতী। তার দিকে তাকালে চোখ ফিরিয়ে নেওয়া মুশকিল। আলো এবং রাত্রির বয়সের তফাৎ 1 বছর। আলো জন্ম থেকেই মূক ও বধির। এই মেয়েটিকে নিয়ে তার বাবা মার দুঃখের সীমা নেই। মহসিন সাহেবের স্ত্রী দীপা মেয়েটিকে সারাক্ষণ চোখে চোখে রাখেন। মাঝে মাঝে থমথমে গলায় বলেন, মা, তুই এত সুন্দর হচ্ছিস কেন? তুই তো বিপদে পড়বি মা। আলো চোখ বড় বড় করে মার দিকে তাকিয়ে থাকে। মার কথা সে শুনতে পায় না। মা কি বলছেন বুঝতে পারে না। মার কথা শেষ হওয়া মাত্র সে হাসে। সেই হাসি এতই মধুর যে দীপার ইচ্ছা করে মেয়েকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে। রাত 8টা বাজে। তুষার এবং রাত্রি ভিডিও গেম নিয়ে বসেছে। রাত্রির গত জন্মদিনে এই যন্ত্রটি উপহার হিসেবে পেয়েছে। অনেকগুলি খেলার ক্যাসেট আছে, তবে তাদের পছন্দ হয়েছে ঘোড়ার খেলাটা। খেলা শুরু হতেই টিভি পর্দায় দেখা যায় অনেক জীবজন্তুর মাঝখানে ল্যাসো হাতে এক ঘোড়সওয়ার বসে আছে। খেলার বিষয়টি হচ্ছে জীবজন্তু ধরা। কালো ছাগল 3 পয়েন্ট, সাদা হরিণ 5 পয়েন্ট,
বসে থাকা বাঘ 100 পয়েন্ট। জীবজন্তুগুলি ধরা বেশ কঠিন, কারণ এরা দ্রুত দৌড়াতে থাকে। রাত্রির জয়স্টিকের কন্ট্রোল খুবই চমৎকার। সে 5000 পর্যন্ত করতে পারে। তুষার অনেক কষ্টে 1100 করেছিল। ছোট বোনের কাছে পরাজিত হবার লজ্জায় সে খানিকটা ম্রিয়মাণ। এখন খেলছে রাত্রি। তুষার ধৈর্য ধরে অপেক্ষা করছে। ওদের থেকে অনেকটা দূরে আধশোয়া হয়ে বসে আছে আলো। সেও গভীর মনোযোগ দিয়ে খেলা দেখছে। দীপা ট্রেতে করে ছেলে মেয়েদের জন্য দুধের গ্লাস নিয়ে ঢুকলেন। বিরক্ত গলায় বললেন, এখন গেম নিয়ে বসেছ কেন? পড়াশোনা নেই? রাত্রি খেলা বন্ধ না করেই বলল, স্যার আজ পড়াবে না মা, স্যারের শরীর ভালো না। দীপা বললেন, উনি পড়াবেন না বলেই তোমরা পড়বে না, এ কেমন কথা? পরীক্ষায় খারাপ করবে তো। রাত্রি বলল, আমি কি কখনো খারাপ করেছি? কখনো করনি বলে ভবিষ্যতে করবে না তা তো না। না পড়লে কিভাবে ভালো করবে? রাত্রি খেলা বন্ধ করে মার দিকে তাকিয়ে হাসল। মিষ্টি করে বলল, পড়তে যাচ্ছি মা। দীপা বললেন, আরেকটা কথা, তোমরা যখন খেলা নিয়ে বসো তখন আলোকে ডাকো না কেন? সে একা একা দূরে বসে থাকে, ওর নিশ্চয় খেলতে ইচ্ছে করে। তুষার বলল, ও খেলতে পারে না মা। না পারলে ওকে শিখিয়ে দেবে। তোমরা আছো কেন? ওর বুঝি খেলতে ইচ্ছে করে না? বেচারি একা একা দূরে বসে আছে। রাত্রি বলল, আমি ওকে ডেকেছি মা, ও তো আসতে চায় না। ও আমাদের পছন্দ করে না। কে বলল পছন্দ করে না? কাছে গেলে খামচি দেয়। এই দেখো খামচির দাগ। দীপা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে বললেন, ঠিক আছে, যাও হাত মুখ ধুয়ে পড়তে বসো। দুধ টেবিলে রইল। পড়তে বসার আগে দুধ খেয়ে নেবে। 9টা বাজতেই খেতে আসবে। আর শোনো, তোমাদের স্যারের যে অসুখ, তোমরা কি তাকে দেখতে গিয়েছিলে? রাত্রি বলল, হ্যাঁ গিয়েছিলাম। না গেলে জানবো কি করে তার অসুখ? তার ঘর অন্ধকার করে শুয়ে আছেন, মাথায় খুব যন্ত্রণা। তুষার বলল, দারোয়ান ভাই বলেছেন স্যারের মাথায় কুকুরের বাচ্চা হয়েছে। একবার তো তাকে কুকুরে কামড় দিয়েছে। তাই মেয়েদের যদি কুকুরে কামড় দেয় তাহলে তাদের পেটে বাচ্চা হয়, আর ছেলেদের যদি কামড়ায় তাদের মগজে বাচ্চা হয়। খুব ছোট ছোট বাচ্চা, ইঁদুরের বাচ্চা চেয়েও ছোট। দীপা খুব রাগ করলেন। নতুন দারোয়ানটা রোজই কিছু না কিছু উদ্ভট কথা বলবে। তাকে মানা করে দেওয়া হয়েছে, তারপরেও এই কাণ্ড। তাছাড়া তার ঘরের পাশের ঘরে একজন অসুস্থ মানুষ পড়ে আছে। এই খবরটা তাকে জানাবে না? ডাক্তার ডাকতে হতে পারে। বুড়ো মানুষ, হয়তো বা হাসপাতালে নিতে হতে পারে। রাতে নিশ্চয়ই ভাত খাবেন না। পথ্যের ব্যবস্থা করতে হবে। ঘরে চালের আটা আছে কিনা কে জানে। থাকলে চালের আটার রুটি করার কথা বলে দিতে হবে। দীপা নিশানাথ বাবুকে দেখতে যাবার জন্য রওনা হলেন। ইট বিছানো রাস্তার অনেকখানি পার হতে হয়। দুপাশে উঁচু হয়ে ঘাস জমেছে। 1 সপ্তাহ হয়নি কাটা হয়েছে, এর মধ্যেই ঘাস এত বড় হয়ে গেল। মালি কোনো কিছুই লক্ষ্য করে না। বর্ষাকাল সাপ খোপের সময়। এই সময় বাগান পরিষ্কার না রাখলে চলে? নিশানাথ বাবুর ঘর অন্ধকার। দীপা ভেতরে ঢুকে আলো জ্বালালেন। নিশানাথ বললেন, কে? দীপা বললেন, চাচা, আমি দীপা। মহসিন নিশানাথ বাবুকে স্যার ডাকেন। তার ছেলে মেয়েরাও ডাকে স্যার, শুধু দীপা ডাকেন চাচা। দীপাকে দেখে নিশানাথ বাবু উঠে বসলেন এবং কোমল গলায় বললেন, কেমন আছো গো মা? আমি ভালোই আছি। আপনি কেমন আছেন? অসুখ নাকি বাঁধিয়ে বসেছেন? তেমন কিছু না, জ্বর জ্বর লাগছে, শুয়ে আছি। দীপা হাত বাড়িয়ে নিশানাথ বাবুর কপাল স্পর্শ করল। এই অসম্ভব ক্ষমতাবান মানুষের কন্যা
এবং ধনবান মানুষের স্ত্রীর আন্তরিকতায় নিশানাথ বাবুর চোখের পানি আসার উপক্রম হলো। দীপা বললেন, আপনার গায়ে তো বেশ জ্বর, মাথায় যন্ত্রণা কি আছে? আছে। খুব বেশি? না, খুব বেশি না। সাইনাসের জন্য এক্সরে করাবার কথা ছিল যে, তা কি করিয়েছেন? হ্যাঁ, একটা ঝামেলা হয়েছে এক্সরেতে, আবার করাতে হবে। আপনি রাতে কি খাবেন? কিছু খাবো না মা, উপোস দেব, উপোস দিলে ঠিক হয়ে যাবে। চালের আটা রুটি করে দেব? আচ্ছা দাও। দীপা চলে যেতে পা বাড়িয়েছেন, তখন নিশানাথ বাবু বললেন, একটু বসো মা, এই 2 মিনিট। দীপা বিস্মিত হয়ে ফিরে এলেন, নিশানাথ বাবুর সামনে চেয়ারটায় বসলেন। নিশানাথ বাবু বললেন, বিশ্রী সব স্বপ্ন দেখছি, বুঝলে মা, মনটা খারাপ হয়ে গেছে। কি স্বপ্ন? একই স্বপ্ন বারবার ঘুরে ফিরে দেখছি। একটা ঘরে কামিজ পরা অল্প বয়স্ক একটা মেয়ে বসে আছে। মেয়েটার নাম নাসিমা। নাসিমার খুব মন খারাপ, অথচ তার মন খুব ভালো থাকার কথা ছিল। সে একটা ট্রাকের সামনে লাফিয়ে পড়ল। অবশ্যই নাসিমার কিছু হলো না। আপনি চুপচাপ শুয়ে থাকুন, শরীর দুর্বল, এই জন্য এসব স্বপ্ন দেখছেন। নিশানাথ বাবু চুপ করে রইলেন। দীপা বললেন, আপনি কি আর কিছু খাবেন চাচা? না মা। আমি তাহলে যাই, দারোয়ানকে বলে যাচ্ছি, সে গেট বন্ধ করার পর আপনার রুমের সামনে শুয়ে থাকবে। লাগবে না মা, শরীরটা এখন আগের চেয়ে ভালো লাগছে। নিশানাথ বাবু বিছানায় শুয়ে পড়লেন। ক্লান্ত গলায় বললেন, বাতিটা নিভিয়ে দিয়ে যাও মা, আলো চোখে লাগছে। দীপা বাতি নিভিয়ে ঘর থেকে বেরোলেন। তাকে খানিকটা চিন্তিত মনে হলো। নিশানাথ বাবুর স্বপ্নের ব্যাপারটা তার ভালো লাগছে না। তিনি কোথায় যেন শুনেছেন, মানুষ পাগল হবার আগে এই জাতীয় স্বপ্ন দেখে বারবার। রাতে নিশানাথ বাবুর প্রবল জ্বর এলো। জ্বরের প্রকোপে তিনি থরথর করে কাঁপতে লাগলেন। দারোয়ান তার রুমের বাইরেই ক্যাম্প খাট পেতে শুয়েছে। নিশানাথ বাবু বেশ কয়েকবার ডাকলেন, এই কুদ্দুস, কুদ্দুস মিয়া, কুদ্দুস। দারোয়ানের ঘুম ভাঙল না। দারোয়ানদের সাধারণত খুব গাঢ় ঘুম হয়। ভোর হবার ঠিক আগে তার জ্বর ছেড়ে গেল। শরীরটাও কেমন ঝরঝরে মনে হলো। সামান্য ক্লান্তির ভাব ছাড়া আর কোনো সমস্যা নেই। তিনি বাগানে বেড়াতে গেলেন। ভোরবেলায় এই ভ্রমণ তার কাছে বড়ই আনন্দদায়ক মনে হয়। সূর্য ওঠার পর হাত মুখ ধুতে গিয়ে অবাক হয়ে লক্ষ্য করলেন, তার মাথায় একটিও চুল নেই। এক রাত্রের মধ্যে সব চুল উঠে গেছে। কেন এরকম হলো তিনি বুঝতে পারলেন না। কি অদ্ভুত দেখাচ্ছে তাকে। সামান্য চুল মানুষের চেহারা এতটা বদলে দিতে পারে, তা আগে কখনো ভাবেননি। নিজেকে দেখে তার নিজেরই খুব হাসি পেতে লাগলো। তিনি প্রথমে মৃদু স্বরে, তারপর বেশ শব্দ করে হেসে উঠলেন। তার হাসির শব্দে কৌতূহলী হয়ে কুদ্দুস উকি দিল। তার চোখে ভয় মেশানো দৃষ্টি। কুদ্দুস বলল, কি হয়েছে মাস্টার সাহেব? কিছু হয়নি কুদ্দুস, এমনি হাসছি। নিশানাথ বাবুর হঠাৎ মনে হলো কুদ্দুস মনে মনে তাকে পাগল বলে ডাকছে। এরকম মনে হলো কেন? তিনি স্পষ্ট শুনলেন কুদ্দুস বলছে, আহা, মানুষটা পাগল হইয়া যাইতাছে, আহারে। কুদ্দুস, জি, তুমি মনে মনে কি ভাবছিলে? কিছু ভাবছিলাম না সাব, আপনার মাথায় চুল ব্যাবাক কই গেল? পড়ে গিয়েছে। আমাকে দেখতে কেমন অদ্ভুত লাগছে, তাই না কুদ্দুস? মনে হচ্ছে আমি একটা ভূত, শেওড়া গাছে থাকি। কুদ্দুস জবাব দিল না। নিশানাথ আবার হাসতে শুরু করলেন। কুদ্দুস চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইল। তুষার এবং রাত্রির জন্যে আজ খুব শুভ দিন। আজ বাবা তাদের স্কুলে নামিয়ে দেবেন। মাসে একদিন মহসিন সাহেব
তার ছেলে মেয়েদেরকে স্কুলে নামিয়ে দেন এবং স্কুল থেকে ফেরত আনেন। ফেরত আনার সময় খুব মজা হয়। বাচ্চারা যা চায় তাই কিনে দেন। তুষার যদি বলে, বাবা আইসক্রিম খাবো, তাহলে তিনি আইসক্রিম পার্লারের সামনে গাড়ি দাঁড় করান। রাত্রে একবার বলেছিল, সাবাস স্মৃতিসৌধ দেখতে ইচ্ছে করছে বাবা। মহসিন সাহেব বলেছেন, চলো যাই, দেখে আসি। তখন ঝনঝন বৃষ্টি হচ্ছে, রাস্তায় পানি। মহসিন সাহেব তার মধ্যে গাড়ি ঘুরিয়েছিলেন। আজও নিশ্চয় এরকম কিছু হবে। রাতটি ঠিক করে রেখেছে, ফেরার পথে সে বাবাকে বলবে গল্পের বই কিনে দিতে। তুষার এখনো কিছু ঠিক করতে পারেনি। কি চাওয়া যায় সে ভেবে পাচ্ছে না। এই জন্য তার মন খুব খারাপ। গাড়িতে ওঠার মুহূর্তে মহসিন সাহেব বললেন, আজ স্কুলে না গেলে কেমন হয়? তুষার ভেবে পেল না বাবা ঠাট্টা করছেন নাকি সত্যি সত্যি বলছেন। মহসিন সাহেব বললেন, মাঝে মাঝে স্কুল পালানো ভালো। আমি যখন তুষারের মতো ছিলাম তখন স্কুল পালাতাম। রাতটি বলল, সত্যি বাবা? সত্যি। স্কুল পালিয়ে কি করতে? মার্বেল খেলতাম। আমাদের সময় সবচেয়ে মজার খেলা ছিল মার্বেল। এখন আর কাউকে খেলতে দেখি না। তোমরা কেউ মার্বেল দেখেছো? না। চলো দোকানে গিয়ে খুঁজবো, যদি পাওয়া যায় তোমাদের জন্য কিনবো। কিভাবে খেলতে হয় শিখিয়ে দেব। আজ সারা দুপুর মার্বেল খেলা হবে। আনন্দে তুষারের বুক কাঁপতে লাগলো। আজ কি ভীষণ সৌভাগ্যের দিন। স্কুলের ইংলিশ গ্রামার শেখা হয়নি, তার জন্য আজ বকা খেতে হবে না। রাতটি অবশ্যই তুষারের মতো এত খুশি হলো না। স্কুল তার খুব ভালো লাগে। স্কুলে তার দুজন প্রাণের বন্ধু আছে, তাদের সঙ্গে কথা না বললে রাতটির ভালো লাগে না। মহসিন সাহেব বললেন, তোমরা যাও, আলোকে নিয়ে এসো। ব্যাটালিয়ন নিয়ে রওনা হওয়া যাক। তুষার বলল, ও যাবে না বাবা। তুমি গিয়ে জিজ্ঞেস করো। না জিজ্ঞেস করেই বলছো কেন যাবে না? যেতেই তো পারে। কখনো তো যায় না। যেতেও তো পারে। আমার কাছে নিয়ে এসো, আমি বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো। আলো মাকে ছেড়ে কখনো কোথাও যায় না। এই বাড়ির দেয়ালের বাইরে পা ফেলতেই তার আপত্তি। বাধ্য হয়ে কখনো যদি যেতে হয়, চোখ মুখ শক্ত করে বসে থাকে। একটু পরপর চমকে ওঠে। অচেনা কাউকে দেখলেই এমন ভাব করে যাতে মনে হয় সে কোনো বিচিত্র কারণে ভয় পাচ্ছে। মহসিন সাহেব খুব খুশি হলেন, কারণ আলো যেতে রাজি হয়েছে। গাড়িতে তিনি আলোকে তার পাশে বসালেন। রাতটি এবং তুষার বসলো পেছনের সিটে। রাতটি বলল, তুমি কিন্তু আস্তে গাড়ি চালাবে বাবা। তুমি এত স্পিডে গাড়ি চালাও যে ভয় লাগে। আজ রিকশার চেয়েও আস্তে চালাবো। রাতটি এবং তুষার দুজনই খিলখিল করে হেসে উঠল। আলো মুখ ঘুরিয়ে তাকালো। সে হাসির কোনো কারণ বুঝতে না পেরে অস্বস্তি বোধ করছে। আলোর মনটা খুব খারাপ হয়ে গেল। কত মজার মজার ব্যাপার চারিদিকে হয়, সে কিছুই বুঝতে পারে না। তাকে কেউ বুঝিয়ে দিতেও চেষ্টা করে না। এই দুজন এত হাসছে কেন? আলোর কান্না পেতে লাগলো। সে অবশ্যই কাঁদল না, চোখ মুখ শক্ত করে বসে রইল। মহসিন সাহেব বললেন, আজ আমি এক হাতে গাড়ি চালাবো। সাই সাই বন বন। রাতটি বলল, আরেকটা হাত দিয়ে তুমি কি করবে বাবা? আরেকটা হাত আমি আলো মায়ের কোলে ফেলে রাখবো। এই কথায় দুজন আবার হেসে উঠল। আলো এদের হাসি হাসি মুখ গাড়ির ব্যাক ভিউ মিররে দেখতে পাচ্ছে। তার আরো মন খারাপ হয়ে গেল। এরা এত আনন্দ করছে কেন? গাড়ি চলতে শুরু করেছে। মহসিন সাহেব দুই হাতে স্টিয়ারিং হুইল ঘোরাচ্ছেন। স্লো স্পিডে তিনি গাড়ি চালাতে পারেন না। দেখতে দেখতে গাড়ি ফোর্থ গিয়ারে চলে গেল। তুষার বলল, বাবা বলো, তুমি কি আজ সকালে স্যারকে দেখেছো বাবা? না। দেখলে তুমি হাসতে হাসতে মরে যেতে। কেন?
স্যারের মাথায় একটা চুলও নেই, সব পড়ে গেছে। তাই নাকি? হুম। স্যারকে কি যে অদ্ভুত দেখাচ্ছে। রাত্রি ফিক করে হেসে ফেলেছে। হাসাটা কি উচিত হয়েছে বাবা? মোটেই উচিত হয়নি। আমিও হেসেছি, তবে মনে মনে, কেউ দেখতে পায়নি। তুমি খুবই বুদ্ধিমানের কাজ করেছ। ওর সব চুল পড়ে গেল কেন বাবা? বয়স হয়েছে তো, সেই জন্যই চুল পড়ে গেছে। বয়স হলে মাথার চুল সব পড়ে যায়। কেন পড়ে যায়? মাথার চুল হচ্ছে মাথা ঠান্ডা রাখার জন্য। বুড়ো মানুষদের মাথা ঠান্ডা রাখার দরকার নেই, তাই চুল পড়ে যায়। দাঁত পড়ে যায় কেন বাবা? বুড়ো মানুষদের শক্ত খাবার প্রয়োজন নেই, এই জন্য দাঁতও পড়ে যায়। মহসিন সাহেব মিরপুর রোড ধরলেন। তিনি চিড়িয়াখানার দিকে যাচ্ছেন। চিড়িয়াখানা ব্যাপারটা তার কাছে খুব অপছন্দের। আজ যাচ্ছেন ছোট মেয়ের জন্যে। একমাত্র চিড়িয়াখানায় গেলেই তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। শেষ হলো হুমায়ুন আহমেদের লেখা সায়েন্স ফিকশন উপন্যাস কুহকের দ্বিতীয় পর্ব। আজকের এই উপন্যাস পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব। ততদিনের জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।